হ্যালো বন্ধুরা, তোমাদের কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে আছে? মর্মান্তিক সেই যুদ্ধের সময় বেঁচে থাকার জন্য ছোট্ট দুই ভাই বোন কতই না কষ্ট করেছিল। আর সেটাই দেখানো হয়েছে গ্রেভ অফ দ্য ফায়ারফাইলস মুভিতে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই জাপানের একটি রেল স্টেশনে একটি অসুস্থ ছেলে বসে আছে। আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে তার জীবনের শেষ সময়টা পার করছে। তার আশেপাশে দিয়ে শত মানুষ চলাফেরা করলেও সেই মানুষেরা এতটাই ব্যস্ত ছিল যে একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কিন্তু সেটা দেখার সময়ও তাদের হাতে ছিল না। ছেলেটা শেষ সময়ে কারো একজনের নাম মুখে নিয়ে অবশেষে সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর কিছুক্ষণ পর সেই জায়গায় স্টেশনের কিছু পরিচ্ছন্ন স্টাফরা ছেলেটার কাছে আসে। তো ওই ছেলেটার মতো আরও কয়েকটা ছেলে ছিল যারা সবাই তাদের মৃত্যুর অপেক্ষা করছিল, কিন্তু পরিচ্ছন্ন স্টাফদের দেখে মনে হচ্ছিল যে এটা একটা সাধারণ ঘটনা, যা কিনা প্রতিদিনের দৃশ্য। তারপর একজন স্টাফ ছেলেটার পকেট চেক করে, আর তখন তারা ছেলেটার কাছে একটা টিনের কৌটো খুঁজে পায়। তারপর তারা টিনের ওই কৌটোর মধ্যে কোনো মূল্যবান জিনিস না পেয়ে কৌটোটাকে একটা জঙ্গলে ফেলে দেয়। আর তারপর আমরা দেখতে পাই যেখানে তারা সেই কৌটোটা ফেলে দিয়েছিল সেখানে তখন আমরা সেতসুকো নামে একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। সেতসুকো তারপর ছেলেটার সেই লাশের দিকে ছুটে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই একটা হাত মেয়েটির কাঁধে স্পর্শ করে। সেতসুকো যখন ঘুরে তাকায় তখন দেখতে পায় যে এটা ছিল তার ভাই সেইতা। আর তারপর আমরা তাদের অতীতের দৃশ্য দেখতে পাই। আর সেই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন মিত্রশক্তি আমেরিকা সহ বিভিন্ন দেশে জাপানের উপর আক্রমণ করেছিল। সাধারণ জনগণ নিজেদের জীবন বাঁচানোর জন্য বিভিন্ন দিকে ছুটাছুটি করছিল। তারপর আমরা দেখতে পাই সেইটা তাদের ঘরের জিনিসপত্র মাটির নিচে গর্ত করে রাখছিল, যেন যুদ্ধের পরে এই জিনিসগুলো ব্যবহার করতে পারে। তখন সেইতার মা সেইতাকে বলে যে আমি আশ্রয় কেন্দ্রে গিয়ে তোমাদের জন্য জায়গা রাখছি, তুমি তোমার হাতের কাজ শেষ করে তোমার বোনকে নিয়ে তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রের দিকে চলে আসো। আর এই কথা বলে তাদের মা আশ্রয় কেন্দ্রের দিকে চলে যায়। তারপর সেইটা তার কাজগুলো শেষ করে তার ছোট বোনকে তার পিঠে বেঁধে নেয়, আর যাবার আগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ আমেরিকানরা আকাশপথে জাপানে আক্রমণ করে দিয়েছিল। চারিদিকে শুধু বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছিল। সেতসুকো এইসব দেখে ভয়ে তার ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে। এইটা তার ছোট বোনকে বাঁচানোর জন্য চারিদিকে ছুটতে থাকে, কিন্তু তখন চারপাশে শুধু মানুষের হইচই আর বোমা বর্ষণের আওয়াজ ছিল। তখন সেইতা আর সেতসুকো রাস্তার পাশে একটা নিরাপদ জায়গাতে আশ্রয় নেয়। বোমা বিস্ফোরণ শেষ হলে সেইতা দেখতে পায় যে বোমা বিস্ফোরণের ফলে আকাশ থেকে কালো বৃষ্টি নেমে পড়েছে। তারপর সেইতা তার বোনকে নিয়ে আশ্রয় কেন্দ্রের দিকে যেতে থাকে। আর মাঝ রাস্তায় একজন ব্যক্তি অ্যানাউন্স করে যে এলিমিনেটরের একটি স্কুলের মধ্যে সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলিমিনেটর স্কুলে পৌঁছানোর পরে সেইতাদের একজন প্রতিবেশী সেইতাকে বলে যে আমি তোমাকেই খুঁজছিলাম, তোমার মা বোমার আঘাতে অনেক আহত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি তোমার মায়ের সঙ্গে দেখা করো, আমি তোমার বোনকে দেখে রাখছি। আর এই কথা শুনবার পর সেইতা তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রের ভেতরে চলে যায়। তার মাকে দেখবার জন্য একজন ডাক্তার তখন সেইতাকে একটা রিং দিয়ে বলে, এটা কি তোমার মায়ের রিং? তখন সেইতা বলে যে হ্যাঁ, এটা আমার মায়ের রিং। তখন ডাক্তার সেইতাকে তার মায়ের কাছে নিয়ে যায়। সেইতার মায়ের পুরো শরীর বোমাবর্ষণের জন্য জ্বলে গিয়েছিল। যেই মা কিছুক্ষণ আগেই জীবিত ছিল তাদেরকে বিদায় দিয়ে এখানে এসেছিল, সেই মায়ের এমন অবস্থা দেখে সে একদম নিশ্চুপ হয়ে যায়। সেইটা তারপর তার মাকে দেখবার পর চুপচাপ বাইরে চলে আসে।
আর সে তার ছোট বোনের মুখ দেখবার পর তার চোখের জলও শুকিয়ে যায়। সেইতা তারপর তার ছোট বোনের কাছে এসে আর মায়ের শেষ স্মৃতি সেই রিংটাকে সেতসুকোর ব্যাগের মধ্যে রেখে দেয়। তখন ছোট্ট সেতসুকো তার ভাইয়ের কাছে বারবার জিজ্ঞেস করতে থাকে যে আমি মায়ের কাছে যাব দাদা, কিন্তু নিষ্পাপ ছোট্ট সেতসুকোর ধারণাই ছিল না যে তার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। সেইতা তারপর তার ছোট্ট বোনকে তখন মিথ্যে আশ্বাস দিয়ে বলে যে মা আসলে একটু অসুস্থ, তাই মা এখন হাসপাতালে থাকবে। মা সুস্থ হয়ে গেলে আমরা মায়ের সাথে দেখা করতে যাব। কিন্তু ছোট্ট সেতসুকো, যে কিনা সবসময় তার মায়ের সাথেই থাকতো, আর আজকে তার মাকে সে এতক্ষণ পর্যন্ত দেখতে পায়নি। সেতসুকো তার মায়ের জন্য কান্না করতে থাকে। তাই বাধ্য হয়ে সেইতা তার ছোট বোনের মন ভালো করবার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। তারপর পরের দিন সেইতার মা সহ আরও অনেক মৃত মানুষকে গাড়ি করে নিয়ে অন্য একটি জায়গায় গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আর তখনই সেইতার একজন পরিচিত লোক তাকে জিজ্ঞাসা করে যে তোমার বোন কোথায়? তখন সেইতা বলে যে আমার বোনকে আমি আমাদের এক আন্টির কাছে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখন সেখানেই যাচ্ছি। সেইতা তারপর তার আন্টির বাড়িতে পৌঁছে যায়, আর সে তার হাতে থাকা একটা কাঠের বক্স পাশের একটা জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখে। সেইতা যখন দরজা খুলে ঘরে ঢুকে তখনই সেতসুকো মামা বলে চিৎকার করে দৌড়ে আসে, কারণ সেতসুকো ভেবেছিল তার মা হয়তো ফিরে এসেছে। তারপর সেইতার আন্টি যখন সেইতার কাছে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সেইতা তার আন্টির কাছেও বলে দেয় যে তার মা এখনো অসুস্থ, সুস্থ হলে সে ফিরে আসবে। পরের দিন সকালে সেইতা নিজেদের বাড়িতে চলে যায়, যেখানে সেইতা মাটির নিচে লুকিয়ে রাখা সেই জিনিসগুলো বের করে আনে এবং সেগুলো নিয়ে তার আন্টির বাড়িতে চলে আসে। আর আন্টি খাবারগুলো দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ যুদ্ধের এই সময়গুলোতে সামান্য একটু খাবারও অনেক দামি ছিল। তারপর তার আন্টি সেইতাকে আবার তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তখন সেইতা তার আন্টিকে বলে দেয় যে তার মা আর বেঁচে নেই। তো সেই দিন রাতে সেইতা তার ছোট্ট বোনকে নিয়ে বাইরে বের হয় এবং জোনাকি পোকাদের নিয়ে দুই ভাই বোন খেলতে থাকে। তারপর সেইতা তার পকেট থেকে একটা ক্যান্ডি বের করে সেতসুকোকে দিয়ে দেয়, আর এই সামান্য একটা ক্যান্ডি পেয়ে সেতসুকো কি যে খুশি হয়। এত কষ্টের মধ্যেও সেইতা নিজের ছোট্ট বোনকে আনন্দে দেখে সে নিজেও অনেক খুশি হয়ে যায়। দেখতে দেখতে তারপর অনেক দিন কেটে যায়। সেইতার আন্টি প্রথমে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে তারা তাদের আন্টির কাছে বোঝা হয়ে যেতে থাকে। একদিন সেইতার আন্টি এসে বলে যে তোমরা কি তোমাদের বাবার খোঁজ পেয়েছো? তখন সেইতা বলে যে আমি আমার বাবার কাছে চিঠি পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি। সেই সময় আমরা জানতে পারি যে সেইতার বাবা জাপানের একজন নৌবাহিনীর উচ্চপদস্থ অফিসার ছিল। তখন সেইতার আন্টি বলে যে তুমি তো এখন বড় হয়ে গেছো, তুমি তো চাইলে কোনো কাজ করতে পারো। কথাটা শুনে সেইতা বলে যে আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতাম, কিন্তু যুদ্ধের সময় ওই ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে যায়, আর আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেটাও যুদ্ধে ধ্বংস হয়ে যায়। তারপর থেকে আস্তে আস্তে তাদের আন্টি তাদের দুই ভাই বোনের খাবারের পরিমাণ কমিয়ে দিয়ে তার নিজের মেয়েকে বেশি খাবার দিত। কিন্তু মা বাবাহীন দুটি বাচ্চা অনেক অপমান সহ্য করেও সেখানেই থেকে যায়। আর এভাবে আরও কিছুদিন কেটে যায়। আর একদিন সেইতার আন্টি আসে তাদের মায়ের কিছু পুরনো কাপড় নিতে, কারণ সেগুলো বিক্রি করে সে খাবার কিনবে। কিন্তু ছোট্ট সেতসুকো তার মায়ের কাপড়গুলো দিতে রাজি হচ্ছিল না। সে প্রচণ্ড চিৎকার করে কান্না করতে থাকে। তারপর কাপড়গুলো বিক্রি করে সেইতার আন্টি কিছু চাল কিনে এনে রাইস বল বানায়।
কিন্তু এই রাইস বলগুলো সেইতা ও সেতসুকুকে না দিয়ে তার স্বামী ও মেয়েকে খেতে দেয়। সেইতা তার আন্টিকে বলে যে তার ছোট্ট বোনকে যেন একটা রাইস বল দেওয়া হয়। কিন্তু এই কথা শুনে তাদের আন্টি তাদের অনেকগুলো কথা শোনায় যে তোমাদের তো কিছু আত্মীয় টোকিওতেও থাকে, তোমরা সেখানে যাচ্ছ না কেন? তুমি নিজেও তো অনেক বড় হয়েছ, তুমি কোনো কাজ করছো না কেন? ছোট্ট বাচ্চাগুলো তাদের মায়ের কাপড়গুলো বিক্রি করেও একটু পেট ভরে খেতে পারে না। পরের দিন সেইতা তার বোনকে নিয়ে একটা ব্যাংকে চলে যায়। এখানে তার বাবা কিছু টাকা জমিয়ে রেখেছিল। সেইতা তারপর কিছু টাকা তুলে নেয় এবং তাদের বাবার কাছে একটা চিঠিও পাঠায় যেন তাড়াতাড়ি তাদের চিঠির উত্তর তিনি দেয়। তারপর টাকাগুলো দিয়ে সেইতা রান্নার চুলা সহ বিভিন্ন বাজার কিনে বাড়িতে চলে আসে। আর তারা দুই ভাই বোন নিজেরাই রান্না করে এবং অনেকদিন পর তারা পেট ভরে খেতে পারে। সেই দিন রাতের বেলায় সেতসুকু তার মায়ের জন্য কান্না করতে থাকে। আর তখনই সেই তার আন্টি এসে বলে যে তোমার বোনের কান্না থামাও, নয়তো এই বাড়ি থেকে বের হয়ে যাও। তখন সেইতা তার বোনকে চুপ করবার জন্য বাইরে নিয়ে যায়। সকালবেলা সেইতা তার বোনকে খুশি করবার জন্য পিয়ানো বাজিয়ে গান গাইতে থাকে। তখনই সেইতার আন্টি এসে বলে যে যুদ্ধের জন্য সবারই তো সমস্যা হচ্ছে, আর তোমরা এই সময় গান গাইছো, তোমাদের থেকে তো পশু অনেক ভালো। তিনি আরও বলে যে তোমরা চাইলে এখান থেকে চলে গিয়ে আশ্রয় কেন্দ্রে থাকতে পারো। তো পরের দিন সেইতা আর সেতসুকো বোমাবর্ষণ থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। তখন সেইতা চিন্তা করে যে আমরা দুই ভাই বোন এখানেই ঘর বানিয়ে থাকি না কেন, তাহলে আর আন্টির বাড়িতে থাকতে হবে না আর তার কোনো কথাও শুনতে হবে না। তারপর সেইতা আর সেতসুকো তাদের জিনিসপত্রগুলো নিয়ে এসে এই গুহার মধ্যেই নিজেদের একটা পৃথিবী তৈরি করে নেয় এবং দুই ভাই বোন দুপুরের রান্না তৈরি করে পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত হলে যখন অন্ধকার নেমে আসে তখন সেতসুকো অন্ধকার দেখে খুব ভয় পেয়ে যায়। আর তখন তার ভাই সেইতা তার জন্য বাইরে থেকে অনেকগুলো জোনাকি পোকা নিয়ে আসে এবং সেগুলোকে তারা যে গুহায় থাকে সেখানে ছেড়ে দেয়, যার ফলে পুরো গুহাটা আলোয় ভরে ওঠে এবং দুই ভাই বোন নিরাপদে ঘুমিয়ে পড়ে। এখন পরের দিন সেইতার যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার পাশে সেতসুকো নেই। তখন সেইতা বাইরে এসে দেখে গুহার বাইরে সেতসুকো রাতের বেলা মরে যাওয়া সেই জোনাকি পোকাগুলোকে মাটিতে পুঁতে দিচ্ছে। তখন সেতসুকো বলে যে দাদা, আমাদের মাও কি এমনিই মাটির নিচে শুয়ে আছে? এটি আমাকে সবই বলে দিয়েছে। সেইতা তখন তার ছোট বোনকে কিভাবে কি বলে বোঝাবে সে কিছুই বুঝতে পারছিল না। তাই সেইতা অঝরে কান্না করতে থাকে, কারণ তার ছোট্ট বোন সেতসুকো জেনে গিয়েছিল যে তার মা আর কোনোদিনও ফিরে আসবে না। তখন সেইতা তার ছোট্ট বোনকে প্রমিস করে যে যুদ্ধ শেষ হলে তাকে নিয়ে তারা অবশ্যই মায়ের সমাধির কাছে যাবে। আর এভাবে অনেক দিন কেটে যায় আর তাদের জমানো টাকাও শেষ হয়ে যায়। দুই ভাই বোনের খাবারের জন্য এখন আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না, আর পরার মতো তাদের কাছে কোনো ভালো কাপড়ও ছিল না। তাই তারা বাধ্য হয়ে তাদের পাশেরই একজন কৃষকের কাছে সাহায্য চাইবার জন্য যায়। তো সেই কৃষক তাদের বলে যে আমার কাছে কোনো কিছুই আর অবশিষ্ট নেই যা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। কৃষক আরও বলে যে তোমরা তোমাদের আন্টির কাছে ফিরে যাও না কেন? কিন্তু সেইতা বলে যে না, আমি আর সেখানে ফিরে যাব না। তখন কৃষক আরও বলে যে তুমি একজন নৌ কমান্ডারের ছেলে, তুমি সব সময় শক্ত থেকো। আর তখনই হঠাৎ করে তাদের উপর দিয়ে একটা আমেরিকান বিমান আক্রমণ করে। তখনই দুই ভাই বোন একটা টমেটো ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে।
তো এখানে ক্ষুধার্ত সেইতা টমেটোগুলো দেখে সঙ্গে সঙ্গে 2-3টা টমেটো খেয়ে ফেলে। সেতসুকোকেও খাওয়ার জন্য কিছু টমেটো দেয়। তারপর সেইতা তাদের নিজেদের জন্য কিছু টমেটো চুরি করে নেয় আর তারা তাদের গুহায় ফিরে চলে আসে। তারপর পরের দিন আমরা দেখতে পাই যে সেতসুকো অপরিষ্কার জল খেতে খেতে এবং অপরিষ্কার পরিবেশে থাকতে থাকতে তার শরীরে চর্মরোগ হয়ে গেছে আর সেই সঙ্গে সেতসুকোর ডায়রিয়াও হয়ে যায়। সেইতা তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। একদিন রাতের বেলা সেইতা তার বোনের জন্য আখ চুরি করতে যায় আর আখ চুরি করবার সময় সে ধরা পড়ে যায় এবং ক্ষেতের মালিক তাকে অমানুষের মতো মারতে থাকে। সেইতা বারবার তার কাছে ক্ষমা চায় কিন্তু তাতে কোনো লাভ হয় না। সেই ক্ষেতের মালিক তাকে তার বোনের সামনে প্রচণ্ড মারতে থাকে। সেইতা সেই লোকটার পায়ে পড়ে কান্না করতে থাকে এবং বলে যে আমার বোন অসুস্থ, সে অনেক ক্ষুধার্ত, তাকে খাবার দেবার জন্য আমি এটা করেছিলাম। কিন্তু সেই লোক তার কোনো কথা না শুনে তাকে মারতে মারতে পুলিশের কাছে নিয়ে যায়। তো পুলিশ সেইতাকে দেখে অনেক মায়া করে এবং তাকে কিছু না বলে ছেড়ে দেয়। পুলিশ স্টেশন থেকে বের হলে সেইতা দেখতে পায় যে তার ছোট বোন তার পিছু পিছু এত দূরে চলে এসেছে। সেইতা তার অসুস্থ ছোট্ট বোনকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে এবং সেইতা তার ছোট্ট বোনকে পিঠে করে নিয়ে গুহায় ফিরে আসে। তারপর আমরা দেখতে পাই যে যেসব জায়গায় যুদ্ধ হতো আর সেখান থেকে মানুষজন পালিয়ে যেত, কিন্তু সেইতা এইসব বিপজ্জনক জায়গাতে নিজের জীবনের কথা না ভেবে চলে যেত কিছু খাবার ও জামা কাপড় চুরি করে নিয়ে আসার জন্য। তার ছোট্ট বোনকে একটু ভালো খাবার এবং কাপড় দেওয়ার জন্য সে তো কষ্ট করছিল। এদিকে সেতসুকো আস্তে আস্তে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তাই সেইতা তাকে নিয়ে একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার সেতসুকোকে দেখে বলে যে তোমার বোনের অবস্থা অনেক খারাপ। তখন সেইতা বলে যে কিছু ওষুধ লিখে দেবার জন্য, কিন্তু ডাক্তার বলে এই রোগের কোনো ওষুধ নেই, শুধুমাত্র পুষ্টিকর খাবারই পারে তোমার বোনের জীবন বাঁচাতে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে 2 ভাই বোন রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই সেইতা দেখতে পায় যে রাস্তার পাশে একটা বরফের গাড়ি থেকে কিছু ভাঙা বরফ নিচে পড়ে আছে। সেইতা সেই বরফ হাতে নিয়ে কিছু টুকরো করে বরফটা তার ছোট্ট বোনের মুখে দিয়ে দেয়। সেইতা তার ছোট্ট বোনকে জিজ্ঞাসা করে যে তুমি কি খাবে বোন? আর তখন সেতসুকো ভাঙা গলায় বলে যে আমি কিছুই খাবো না দাদা, আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো। সেইতা তারপর তার বোনকে গুহায় রেখে আবারও ব্যাংকে চলে যায়, কারণ ব্যাংকে এখনো কিছু টাকা অবশিষ্ট ছিল। সে টাকাগুলো তুলে নেয় আর সেইতা তারপর ব্যাংকের মধ্যে জানতে পারে যে জাপান যুদ্ধে হেরে গিয়েছে এবং নৌবাহিনীর সকল যুদ্ধ জাহাজগুলো সমুদ্রের মধ্যে ধ্বংস হয়ে সকল নৌবাহিনীর সদস্যরা মারা গিয়েছে। সেইতা তারপর তাড়াতাড়ি ব্যাংক থেকে বেরিয়ে আসে। সেইতা বুঝতে পারে যে তার বাবাও হয়তো মারা গেছে। তাই সে তার বাবার ছবি দেখে খুব কান্না করতে থাকে এবং সে তার কান্না থামিয়ে যখন গুহার দিকে ফিরে আসে তখন তার বোনের জন্য অনেক খাবারও নিয়ে আসে। সেইতা তারপর এক টুকরো তরমুজ কেটে তার ছোট্ট বোনের মুখের মধ্যে দেয়, কিন্তু তার ছোট্ট বোনটা ধীর গলায় বলে যে দাদা তরমুজটা অনেক মিষ্টি। আর এই কথাটা ছিল সেতসুকোর শেষ কথা। সেইতা তখনও বুঝতে পারেনি যে তার আদরের ছোট্ট বোন তার শেষ সময়টা পার করছে। সেইতা তারপর তার বোনের জন্য রান্না করতে থাকে আর রান্না শেষ হলে তার বোনকে সে যখন ডাক দেয় তখন তার বোন কোনো উত্তর দেয় না। সেইতা বুঝতে পারে না যে তার বোন আর কোনোদিনও জেগে উঠবে না। সেইতা যখন বুঝতে পারে যে তার আদরের ছোট্ট বোন আর বেঁচে নেই তখন সে তার বোনের লাশের পাশে সারা রাত শুয়ে থাকে
অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ছোট্ট বোনের নিষ্পাপ মুখের দিকে। তারপর পরের দিন সকাল হলে সেইতা তার গ্রামের কৃষকদের কাছ থেকে তার বোনের লাশটিকে পোড়ানোর জন্য কিছু খড়ের বক্স কিনে নিয়ে আসে। সেইতার চোখের সামনে শুধু সেতসুকোর স্মৃতি ভেসে উঠছিল। সেইতা তারপর তার বোনের লাশ নিয়ে পাহাড়ের উপরে চলে যায় পোড়ানোর জন্য। সেইতা তার ছোট্ট বোন সেতসুকোকে সেই বক্সের মধ্যে রাখে আর তার ছোট্ট বোনের কিছু খেলনাও তার সাথে দিয়ে দেয়। শেষবারের মতো সেইতা তার ছোট্ট বোনটার মুখ দেখতে থাকে, কারণ এই মুখটা সে আর কোনো দিনও দেখতে পারবে না। অবশেষে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে তার বোনের শরীরে আগুন লাগিয়ে দেয়, আর এই ছোট্ট শিশুটি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায় ক্ষুধার এই পৃথিবী থেকে। সেইতা তারপর তার বোনের সমাধি থেকে কিছু হাড়ের অংশ একটা টিনের কৌটায় ভরে সেখান থেকে চিরদিনের জন্য চলে যায়। আর সেইতা কখনোই এই গ্রামে এই গুহায় কোনোদিনও আর ফেরে না। আর তারপর তার সাথে কি ঘটেছিল সেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। মানে সেইতা তারপর কোনো এক জাপানের স্টেশনে নির্মমভাবে মৃত্যুবরণ করেছিল। আর এই দৃশ্যেই মুভিটি এখানে শেষ হয়ে যায়।